আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সেই মহান আল্লাহর নাম নিয়ে নাফিসা কোচিংয়ের পক্ষ থেকে আজকে শুরু করতে চলেছি দশম শ্রেণীর এক নূতন অধ্যায়, উচ্চতা ও দূরত্ব নির্ণয়, ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ। এটা ত্রিকোণমিতি, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব বা হাইটস অ্যান্ড ডিস্ট্যান্স। এই অঙ্কটা ক্লাস 10-এর এই চ্যাপ্টারটা, মানে এই চ্যাপ্টারের অঙ্কগুলো ক্লাস 10-এর খুব ইম্পর্টেন্ট। একটা 5 নাম্বার বা 5 নাম্বারের তোমাদের থাকে এখানে। হ্যাঁ, কি বললাম? 5 নাম্বারের অবশ্যই একটা থাকবে। অতএব এই চ্যাপ্টারটা খুব ভালো করে করা দরকার। সর্বপ্রথমে আমি এই চ্যাপ্টারটা ধরছি, যদিও এর আগে অনেক চ্যাপ্টার আছে, কিন্তু এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। মাধ্যমিকে একটা অঙ্ক অবশ্যই এই চ্যাপ্টার থেকে তোমরা পাবে, যার নাম্বার হচ্ছে 5। ওকে, তাহলে আমরা চলে আসি অধ্যায় কত? 25, পেজ নাম্বার কত? 326, উচ্চতা ও দূরত্ব নির্ণয়। এই অঙ্কগুলো বাবু করার আগে আমাদের কিছু ফর্মুলা বা সূত্র দেখার দরকার। দেখো, যেহেতু আমি 25 নম্বর অধ্যায়ে চলে এসেছি, তাই আগের অঙ্কগুলো করা হয়নি, এরপরে অবশ্য করে দেব। তো সূত্রগুলো আগে দিয়ে দিই। এই অঙ্ক করতে গেলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমাদের কি করা দরকার? দেখো, দেখে নিই, এগুলোর সঙ্গে আমাদের একটু পরিচিত হওয়া দরকার। যদিও বেশি কঠিন করাবো না, খুব সহজ ও সাবলীল পদ্ধতিতে করব। দেখো, এই অঙ্কটা দেখো, উন্নতি কোণ এবং অবনতি কোণ। অবনতি কোণ, এই উন্নতি কোণ আর অবনতি কোণ কি, এইটা একটু দেখো। দেখো, এটা মাটি, ভালো করে বোঝো। উচ্চতা দূরত্ব নির্ণয়, এইটা উচ্চতা কতটা, দূরত্ব কতটা, এইটি পড়ে পরীক্ষায়। তাহলে দেখো, এখন বুঝবে না, ভালো করে দেখো। এইটা হচ্ছে মাটি, অনুভূমিক। ওই মাটিকে আবার বলে অনুভূমিক। এই যে সরল রেখা, এই রেখাকে বলে অনুভূমিক রেখা। আর এই যে রেখাটা যাচ্ছে, দেখো উপরে লম্বাভাবে যেটা আছে, সেটা উলম্ব রেখা। এই রেখাকে কি বলে? উলম্ব রেখা। আর এই রেখাটাকে বলে অনুভূমিক রেখা, অনুভূমিক রেখা, অনুভূমিক সরল রেখা। বোঝা গেছে? অনুভূমিক সরল রেখা, এই রেখাটাকে কি বলে? উলম্ব রেখা। বোঝা গেল? এই যে রেখাটা লম্বভাবে দাঁড়িয়ে আছে, এই রেখাটাকে আমরা কি বলবো? উলম্ব রেখা। মাটির সঙ্গে যে রেখাটা চলে গেছে এইদিকে, এই রেখাটাকে আমরা কি বলবো? চলে গেছে এইভাবে, এই রেখাটাকে কি বলবো? এই রেখাটাকে বলবে উলম্ব রেখা। দেখো, এক ব্যক্তি এখানে দাঁড়িয়ে, ভালো করে বুঝি, এক ব্যক্তি এখানে দাঁড়িয়ে একটা চোখ আঁকিয়ে দিলাম, এক ব্যক্তি এখানে দাঁড়িয়ে, মনে করে এই বিন্দুতে দাঁড়িয়ে এইখানে লক্ষ্য করছে। কোথায় লক্ষ্য করছে? এই বিন্দুতে দাঁড়িয়ে এই চোখ লাগিয়ে দিলাম, এখান থেকে দেখছে, এই বিন্দুটাই দেখছে। মনে করো এ বি, এটা মনে করো সি বিন্দু। তাহলে কোনো এক ব্যক্তি সি বিন্দুতে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে আছে, এই জায়গাটায়, এই বিন্দুতে। ভালো করে বুঝি, কোনো এক ব্যক্তি সি বিন্দুতে দাঁড়িয়ে উপরের দিকে মাথা উঁচু করে উপরের দিকে এই বিন্দুতে দেখছে।
কিভাবে দেখছে, কত ডিগ্রি কোণে দেখছে, এটা থিটা ডিগ্রি কোণে দেখছে। এটা কোণকে থিটা ধরা হয়। এই থিটার মান 30 হতে পারে, 60 হতে পারে, 45 হতে পারে, বা অন্য কোনো যে কোনো মান হতে পারে। এই থিটার মান, এইটা থিটা কোণে দেখছে। এই কোণটা, এই যে থিটা কোণে দেখছে, এই কোণটাকে বলা হয়, এই কোণটাকে কি বলে, এই কোণটাকে বলে, এখানে লিখে দিচ্ছি, এই কোণটাকে বলে উন্নতি কোণ। এই কোণটাকে কি কোণ বলে? এই কোণটাকে বলা হয় উন্নতি কোণ। তাহলে কোনো ব্যক্তি নিচের থেকে উপরের দিকে যে কোণে দেখে, অনুভূমিক রেখার সঙ্গে যে কোণটা উৎপন্ন হয়, অনুভূমিক মানে এই রেখার সঙ্গে একটা কোণ উৎপন্ন হলো, এই কোণা, এই কোণা বাবু, এই কোণাটাকে, কোণকে কি বলে? উন্নতি কোণ। নিচের থেকে উপরে দেখছে। তাহলে অত বোঝার দরকার নেই, ভালো করে বোঝো যে অনুভূমিক রেখার সঙ্গে নিচে থেকে কোনো ব্যক্তি যদি উপরের দিকে দেখে, তাহলে অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ উৎপন্ন হয় সেই কোণকে কি বলে? উন্নতি কোণ। সেই কোণকে উন্নতি কোণ বলে। আর অবনতি কোণ কাকে বলে? দেখো বাবু, অবনতি কোণ কোনটা? মনে করো এই মাটি বা অনুভূমিক রেখা, এখানে একটা 4 তলা বাড়ি আছে, 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা একটা বাড়ি আছে। দেখো একটা বাড়ি আছে, 4 তলা বাড়ি আছে, 5 তলা, 6 তলা, যা হোক হোক, আমি বোঝানোর জন্যে এটা 4 তলা একটা বাড়ি আঁকলাম। কোনো এক ব্যক্তি এ নাম দিলাম, এটা বি নাম দিলাম, এটা সি নাম দিলাম। এখানে একটা বস্তু আছে, যে কোনো বস্তু আছে বা কোনো প্রাণী আছে, এ বিন্দুতে, এ বিন্দু থেকে কোনো ব্যক্তি এই সি বিন্দুতে দেখছে। ভালো করে বুঝি, এই রেখাটা, এই দাগটা কোন দিক যাচ্ছে, এই দাগটা যাবে, এই রেখাটা এই দিক যাচ্ছে, উপরে তীর চিহ্ন দিয়ে দিলাম। আর এই রেখাটা কোন দিক আসছে বাবু? এই রেখাটা কোন দিক আসছে? এই রেখাটা নিচের দিকে আসছে। তাহলে চোখ থাকবে কোন কোন জায়গায়? এটা কেন সরিয়ে দিলাম একটু। চোখটা থাকবে কোন জায়গায়? চোখ থাকবে এই জায়গায়, এইটা চোখ। হ্যাঁ, চোখ, চোখ থেকে কোন দিকে দেখছে? নিচের দিকে দেখছে, নিচের দিকে দেখছে। ভালো করে আবার বুঝি, উন্নতি কোণটা কি ছিল? কোনো এক ব্যক্তি নিচ থেকে উপরের দিকে যদি দেখে, তাহলে অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ উৎপন্ন হয় তাকে উন্নতি কোণ বলে। আর অবনতি কোণ কাকে বলে? এটা নিচের থেকে দেখছে, আর এটা কোথার থেকে দেখছে? উপর থেকে দেখছে, উপর থেকে নিচের দিকে দেখছে। তাহলে দেখো, এইভাবে অনুভূমিক সমান্তরালে একটা রেখা টানি, রেখা টানার পরে দেখো এই যে কোণ, এই দেখো এই যে কোণ, এই কোণটা কিন্তু অবনতি কোণ। মানে কোন কোণ? এই কোণটা। এই অবনতি কোণ, এই কোণটার সঙ্গে একান্তর কোণ হয় কিন্তু এইটার জেড কোণ। এই দেখো জেড, এই চলে গেল, এই চলে গেল, এই চলে গেল। এর আগে নিশ্চয়ই তোমরা জ্যামিতিতে পড়েছো এই জেড কোণ, একান্তর কোণ বলা হয়। জেড কোণকে কি বলে? একান্তর কোণ বলে। এই একান্তর কোণ দেখো, এইটা, এই দেখো, এই গেল, এই গেল, এই যে এর একান্তর কোণ এইটা, মানে এইটা যদি কথার কথা থিটা হয়, তাহলে এটাও থিটা হবে। এটা যদি 30 হয়, কথার কথা, এটাও 30 হবে। এটা যদি 45 হয়, তাহলে এটাও 45 হবে। মানে এই কোণটার মান যত হবে, এই কোণটার মান তত হবে। বোঝা গেছে? বোঝা গেল কি গেল না? বোঝা গেল কি গেল না? আর একবার বলি, কোনো ব্যক্তি যদি উপর থেকে নিচের দিকে কোনো বস্তু বা কিছু দেখে, তাহলে যে কোণে দেখে, তাহলে কি দেখে? দেখো এই কোণটায় দেখছে, এটা এই কোণে নেই কিন্তু, এটা কিন্তু উন্নতি কোণ। এই কোণটায় দেখছে, তাহলে এইটা সমান এইটা বলছি কেন? এর অবনতি কোণ হচ্ছে, বা এর একান্তর কোণ হচ্ছে এইটা, ওই জন্য এইটা সমান এইটা। তাহলে এই কোণটাকে বলা হয়, আমি এই জায়গায় এ করে দিচ্ছি, এই কোণটাকে কি কোণ বলি? এই কোণটাকে বলা হয়, এই যে কোণ হয় দেখো, এই কোণটাই, এই এই যে কোণা, এই যে কোণা, এই কোণটাকে কি বলে? অবনতি কোণ। অবনতি কোণ। ক্লিয়ার? তাহলে উন্নতি কোণ নিচের থেকে উপরের দিকে দেখে, আর অবনতি কোণ উপর থেকে নিচের দিকে দেখে। কিন্তু একটু ফেরা, এটা ডাইরেক্ট হয়ে যাচ্ছে মাটির সঙ্গে বা অনুভূমিক রেখার সঙ্গে, এটা ডাইরেক্ট হচ্ছে না। এই দেখো এইভাবে দেখছে, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণে দেখছে, এই কোণে এই বস্তুকে দেখছে।
আর এর একান্তর আমরা এইটা ধরে নিতে পারি। ওকে, আর এই যে গোড়াটা এটা কিন্তু লম্ব, এই যে লম্ব এটা সোজাসুজি ধরা হয়। এই কোণটা সবসময় 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি কোণ থাকে, এটা খেয়াল রাখবে। এই কোণটা সবসময় 90 ডিগ্রি থাকে। এই রেখাটাকে আবার দৃষ্টি রেখাও বলা হয়। এই লিখে দিচ্ছি, দৃষ্টি রেখা। এই রেখাকে কি বলে? যেহেতু দৃষ্টি দিচ্ছে এই জন্য এই রেখাটাকে দৃষ্টি রেখা বলা হয়। এই যে দৃষ্টি দিচ্ছে এই রেখাটাকে দৃষ্টি রেখা বলা হয়। তাহলে বাবু আমরা শিখলাম কি? আমরা ফাইনালি কি শিখলাম? অনুভূমিক রেখা কাকে বলে? মাটির সঙ্গে যে রেখা থাকে অনুভূমিক রেখা। উন্নতি কোণ কাকে বলে? উপর থেকে এই নিচ থেকে উপরের দিকে অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ উৎপন্ন হয় তাকে উন্নতি কোণ বলে। আর উপর থেকে নিচের দিকে অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ উৎপন্ন হয় তাকে অবনতি কোণ বলে। ঠিক আছে, তাহলে এইটাকে বলা হয় উলম্ব রেখা। এইটাকে উলম্ব রেখা বলবো। এটাও যদি উলম্ব রেখা হয়, এটা এখানে এবি, এটাও উলম্ব রেখা। এটাও যদি দৃষ্টি রেখা হয়, এসি যদি দৃষ্টি রেখা হয়, এটাও এসি, এটাও দৃষ্টি রেখা। এটাও অনুভূমিক রেখা যদি হয়, এটাও অনুভূমিক রেখা। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল উন্নতি কোণ আর অবনতি কোণ কাকে বলে। ক্লিয়ার? ক্লিয়ার তো? ঝট করে তুলে নি, ঝট করে তুলে নি বাবু। হলো? চলে আসি, এটা একটু জানার দরকার। আগের চ্যাপ্টারে নিশ্চয়ই তোমরা করেছো, তাহলেও আমি এখানে করে দিচ্ছি। দেখো আমি এখানে করছি, দেখো খুব সহজ করে করব। অনেক পদ্ধতিতে করা যায় অঙ্কগুলো, একেবারে খুব সহজ পদ্ধতিতে, যাতে তোমাদের কঠিন না লাগে সেইভাবে আমি চেষ্টা করছি। দেখো তাহলে বোঝা গেল, ওটা গুলালো না কিন্তু। উন্নতি কোণ অবনতি কিন্তু পরীক্ষায় পড়বে না, জাস্ট জানার জন্য, না জানলে অঙ্কগুলো বুঝতে অসুবিধা হবে। এবার চলে আসি, দেখো এখানে করতে গেলে 6টা জিনিস মনে রাখতে হবে। যেমন সাইন, কস, ট্যান, 3টে মনে রাখলে আর 3টে হয়ে যায়। তাহলে দেখো তার আগে একটু দেখো, এই যে ত্রিভুজ একটা আঁকলাম, আমি ত্রিভুজ আঁকলাম, ভালো করে দেখো, একটা ত্রিভুজ আঁকলাম, একটা ত্রিভুজ হলো। এই ত্রিভুজটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণ কাকে বলে? সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয় সেই ত্রিভুজকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। এটা আমরা নিশ্চয়ই জানি, ছোটোর থেকে শিখে এসেছি, তবু আরেকবার স্মরণ করে দিচ্ছি। যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ মানে 90 ডিগ্রি হয়, সেই ত্রিভুজকে আমরা কি বলবো? সেই ত্রিভুজকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। মনে করি এর নাম দিলাম এ বি সি। এবিসি নাম দিতে হবে, তার কোনো মানে নেই। তোমরা অন্য নাম দিতে পারো, এক্স ওয়াই জেড, পি কিউ আর, অথবা যে কোনো নামে নামকরণ করা যেতে পারে। ওকে, তাহলে আমি নাম দিলাম এবিসি। এবিসি ত্রিভুজের কোন কোনটা সমকোণ, যে কোনটা বলবো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এই কোণটাকে এই যে এই কোণটা 90 ডিগ্রি, তো এই 90 ডিগ্রি কোণকে আমরা কি বলবো? এ বি সি। অনেকে কিন্তু জানে না, দেখো ভালো করে দেখি। এই কোণটা যদি আমি বোঝাতে চাই তাহলে কি লিখতে হবে? এই কোণটাকে লিখতে হবে আমার এ বি সি, আর কোণ চিহ্ন দিয়ে দিলাম। অথবা এরকম লেখা যায়, কোণ চিহ্ন সি বি এ। দেখো সি বি এ এভাবেও লেখা যায়, অথবা এ বি সি এভাবেও লেখা যায়। এই দুটোর মানে কিন্তু একই, এই কোণটার মানে একই, মানে এইটা যে কোণটা তুমি লিখবে সেই কোণটা মাথায় রাখবে। এই যে বি মাথায় ছিল, দেখো এই বি মাথায় আছে, তাহলে সি বি এ অথবা এ বি সি, এই দুইভাবে এই কোণটাকে লেখা যায়। তাহলে কোণ কিভাবে লিখতে হয় বোঝা গেল, কোণ কিভাবে লিখতে হয় বোঝা গেল। দেখো এর লম্ব কোণটা বাবু, এর লম্ব কোণটা, এই যে লম্ব অনুভূমিক রেখার সঙ্গে মাটির সঙ্গে যেটা লম্বাভাবে দাঁড়িয়ে আছে এটাকে বলা হয় লম্ব। লম্ব কোণটা, মাটির সঙ্গে যে রেখাটা সোজাভাবে দাঁড়িয়ে আছে তাকে কি বলে? লম্ব।
ভূমি কোনটা? এই মাটির সঙ্গে যেটা বসে আছে এটাকে বলা হয় ভূমি। শর্টে বলছি বাবু, দেখো শর্টে বলছি। আর লম্ব আর ভূমি বাদ দিয়ে যে বাহুটা থাকে তাকে বলা হয় অতিভুজ। অতিভুজ, ভালো করে বুঝি। তাহলে সমকোণী ত্রিভুজের তিনটে বাহু থাকে, একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে লম্ব কাকে বলে? উলম্ব রেখার উপরে যে রেখাটা দাঁড়িয়ে থাকে সেই রেখাটাকে বলে লম্ব। আর মাটির সঙ্গে যেটা বসে থাকে সেটাকে বলা হয় ভূমি। আর 90 ডিগ্রির বিপরীত, 90 ডিগ্রি এদিকে আছে আর ওর উল্টো দিকে, উল্টো দিকে কোন বাহুটা আছে? এসি বাহু। এই দেখো উল্টো দিকে যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছে, আমি এই যাচ্ছি, তাহলে এসি বাহুটা, এই বাহুটা কি? অতিভুজ। তাহলে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, এমনভাবে বলতে পারো। তাহলে সমকোণের বা 90 ডিগ্রির বিপরীত বাহু এসিকে কি বলে? অতিভুজ। এটা বলতে পারো। যদি না বলতে পারো তা লম্ব এইটা, ভূমি এইটা, তা লম্ব ভূমি বাদ দিয়ে আরেকটা বাহু পড়ে থাকে যেটা, সেটাই হচ্ছে অতিভুজ। একেবারে সহজ, একেবারেই সহজ। ওকে, তাহলে এইটা ভালো করে বুঝি আগে, এটা না হলে কিন্তু হবে না। লম্ব কোনটা, ভূমি কোনটা, অতিভুজ কোনটা, এটা চিনতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ এঁকে দিলাম, লম্ব কোনটা, ভূমি কোনটা, অতিভুজ কোনটা, তিনটে আমি ডিনোট করে দিলাম। ভালো করে দেখো, তিনটে আমি মার্ক করে দিলাম। এটা ভালো করে না বুঝলে কিন্তু অঙ্ক হবে না। হয়ে গেল? হলো? হলো? ঠিক আছে, এখানে চলে আসি, এটা তুলে নাও। চলে আসি, ভালো করে দেখি। এই তিনটে জিনিস খুব ভালোভাবে জানার দরকার। সাইন থিটা, এটাকে থিটা বলে, এই চিহ্নটাকে কি বলে? থিটা। এর আগে নিশ্চয়ই করেছো। সাইন থিটা, সাইন থিটার সূত্র কি? সাইন থিটার সূত্র কি? দেখো বাবু, এই জায়গায় আমি লিখে দিচ্ছি সাইন থিটার সূত্র। তোমরা একটা সুন্দরভাবে এইটা মনে রাখবে, একটা ট্রিক্স বলে দিচ্ছে, এইটা মনে রাখবে, তাহলে সারা জীবনও ভুলবে না। দেখো এই ট্রিক্সটা আমি তৈরি করেছি, যদিও দেখো সাইনের লম্বা অসুখ, সাইনের লম্বা অসুখ। সাইনের লম্বা অসুখ মানে কি? সাইন বড় রোগে ভুগছে আর কি। লম্বা অসুখ, সাইন মানে একটা ছেলে, তার লম্বা অসুখ, অনেক দিন যাবৎ এই লম্বা অসুখে ভুগছে। এটা মনে রাখার জন্য জাস্ট, সাইনের লম্বা অসুখ। সাইন থিটার সূত্র কি? সাইন থিটার সূত্র কি? তোমরা বলবে সাইনের লম্বা অসুখ, তার মানে কি? সাইন মানে সাইন, আর লম্বা মানে কি? লম্ব। লম্বা মানে কি? লম্ব বাই অসুখের অতিভুজ। অসুখের অনেব, অনিলে কি হয়? অতিভুজ। অতিভুজ, ভালো করে বুঝি, অতিভুজ। তাহলে সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। এটাই হচ্ছে সূত্র, এটাই হচ্ছে সূত্র। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এটা লিখে দিলাম। এটা কিন্তু সূত্র, সূত্রটা মুখস্থ করতে হবে এগুলো। তাহলে এইটা যদি জানা থাকে, এই ট্রিক্সটা যদি জানা থাকে, সাইনের লম্বা অসুখ, তাহলে সারা বছর এইটা জানা থাকলে সাইন থিটার মান লম্ব বাই অতিভুজ, তাহলে আমি আর ভুলবো না। এই ত্রিভুজের এই চ্যাপ্টারে এই তিনটে জিনিস নিয়ে খেলা, এই তিনটে জিনিস নিয়ে আমরা অঙ্ক করব, লম্ব, ভূমি আর অতিভুজ। এই তিনটে জিনিস নিয়ে আমরা খেলা করব। একটা জিনিস বলবে আর একটা জিনিস বার করতে হবে। এই চ্যাপ্টারের মেন যাবো, ভূমিটা বলবে লম্ব বের করতে হবে, অথবা লম্ব বলবে ভূমি বের করতে হবে, অথবা অতিভুজ বলবে লম্ব বের করতে হবে, অতিভুজ বলবে ভূমি বের করতে হবে। দুটোর ভিতরে একটা বলে দেবে, একটা তোমার বের করতে হবে। এই অঙ্কের নিয়মটাই এই। দেখো তাহলে সাইন থিটার সূত্র কি? লম্ব বাই অতিভুজ। সাইন থিটার সূত্র কি? লম্ব বাই অতিভুজ। এই সূত্র কি দিয়ে দিলাম? সাইনের লম্বা অসুখ। এটা মনে রাখলে এই সূত্রটা আর কখনো ভুলবে না। ওকে,
ওকে, পরেরটা দেখি, পরের সূত্র কি? কস থিটা। কস থিটার সূত্র কি? কস থিটা, কস থিটার সূত্র হচ্ছে, দেখো এরকম একটা ট্রিক্স দিয়ে দিচ্ছি। করিমের 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 ভুল অনেক। বাবু ট্রিক্সগুলো মনে রেখো। করিমের ভুল অনেক মানে ক বা সি, সিতে কস থিটা, ভূতে ভূমি, আর অতে অনেক, অতে অতিভুজ, অতে অতিভুজ, অতে অতিভুজ। তাহলে করিমের ভুল অনেক সূত্র কি? কস থিটা। কস থিটার সূত্র কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ যদি মনে না থাকে, শর্টে মনে রাখবে করিমের ভুল অনেক। তাহলে করিম, সিতে করিম বা কতে কেতে করিম হয়, তাহলে এখানে সি দিলাম, সিতে করিম মানে কস থিটা, ভুল, ভুলতে ভূমি, ভূতে ভূমি, অতে কি? অতিভুজ, অতে কি? অতিভুজ। তাহলে করিমের ভুল অনেক মানে কি হয়ে গেল? ভূমি বাই অতিভুজ। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। করিমের মানে কস থিটা, ভূ মানে ভূমি, অ মানে অতিভুজ। করিমের ভুল অনেক। ওকে, তাহলে সাইন থিটা হয়ে গেল। চটপট বাবু তুলে নিই, চটপট তুলে নিই, চটপট তুলে নিই। সাইন থিটা হলো, কস থিটা হলো, আর একটা লিখবো ট্যান থিটা। ট্যান থিটা, ট্যান থিটার সূত্র কি? ট্যান থিটার সূত্র কি? দেখো টিনার লম্বা ভ্রু, লম্বা ভুরু, এই চোখের ভুরুটা লম্বা, তাহলে টিনার লম্বা ভুরু। তাহলে টিনার, টিতে ট্যান থিটা, লয়তে লম্ব, আর ভ্রুতে ভূমি, ভ্রুতে ভূমি। বোঝা গেল? জাস্ট এগুলো মনে রাখার জন্য, টিনার লম্বা ভুরু মানে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, করিমের ভুল অনেক কস থিটা, কয়তে করিমের ভুল অনেক ভূমি বাই অতিভুজ, সাইনের লম্ব অসুখ সাইন, লম্ব অসুখ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এই তিনটে ট্রিক্স যদি মনে রাখো, এটা সারা জীবনের জন্য মনে থাকবে। ওকে, তাহলে এটা তুলে নাও, খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস তুলে নাও। এটা মনে রাখতে হবে, না তো কিন্তু বাবু অঙ্ক হবে না। ওকে, হলো, চলে আসি, চলে আসি বাবু। এবারে দেখো বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্ক, বিপরীত সম্পর্কটা কি? কার সঙ্গে কে বিপরীত সম্পর্ক? মানে তিনটে জানলে আর তিনটে হয়ে যায়, এদের বিপরীত সম্পর্কটা একটু মনে রাখবে। সাইন থিটা, থিটা মানে যে কোনো একটা কোণ, এর মান যা হতে পারে। সাইন থিটা, থিটা দিয়ে করছি, সাইন বিটা হতে পারে, সাইন আলফা হতে পারে, কোনো ব্যাপার না। তাহলে সাইন থিটা এর উল্টো কি? সাইনের উল্টো কি? কোসেক। সাইনের উল্টো কি? কোসেক থিটা। সাইনের উল্টো কি? কোসেক থিটা। কসের উল্টো কি? কস থিটার উল্টো কি? কস থিটার উল্টো কি? সেক থিটা।
কস থিটার উল্টো কি সেক থিটা, আর ট্যান থিটার উল্টো কি, ট্যান থিটার উল্টো কি কট থিটা। ওকে, এগুলো কিন্তু শর্ট ফর্ম। যেমন ট্যান থিটা বললাম, ট্যানজেন্ট, এর পুরো নাম হচ্ছে ট্যানজেন্ট। ঠিক আছে, অত জানার যদি খুব জানার দরকার হয় একটু বই দেখে নিও। এটা শর্ট ফর্মগুলো করছি, বড় ফর্মগুলো বললে তোমরা ভয় পাবে। যাক মোটামুটি, তাহলে সাইনের উল্টো কি কোসেক, কসের উল্টো কি সেক থিটা, ট্যানের উল্টো কি কট থিটা, মানে ট্যান থিটার উল্টো কট থিটা, কস থিটার উল্টো সেক থিটা, সাইন থিটার উল্টো কোসেক থিটা। এইগুলো জানার দরকার। মানে এই তিনটে মানগুলো যদি আমরা জানতে পারি তাহলে এই তিনটের মানও অনায়াসে জানতে পারবো, উল্টে দিলে মান হয়ে যাবে। ওকে, কিভাবে কি হয় উল্টে দিলে মান হয়, কিভাবে উল্টে দিলে মান হয় আমি দেখাচ্ছি। এগুলো খাতায় নোট ডাউন করো, না হলে কিন্তু অঙ্ক বুঝতে পারবে না। খাতায় নোট ডাউন করো, খাতায় নোট ডাউন করো, আমি মুছে দেবো। এটা নোট ডাউন করে নাও। হলো, হলো কি হলো না, হলো তো, ঠিক আছে। চলে আসি, চলে আসি বাবু। এটা আগে তোমরা জানো, এর আগে এবার একটা টেবিল দিচ্ছি, দেখো এই টেবিলটা তোমরা প্রত্যেকেই জানো, তবু একবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি এই টেবিলটা দিচ্ছি। এই টেবিলটা দেখো, টেবিলটা দেখো বাবু, তোমাদের বইয়েও আছে টেবিলটা। তোমাদের বইয়েও আছে এই টেবিলটা। এটা কোণের মান, এই টেবিলটা কি হয়েছে কোণের মান। দেখো এই টেবিলটা লিখছি কোণের মান, এই টেবিলটায় কি লিখছি 0 ডিগ্রি, এটা কত 30 ডিগ্রি, এটা কত 45 ডিগ্রি, এটা কত 60 ডিগ্রি, এটা কত 90 ডিগ্রি। ওকে, এই টেবিলটা মুখস্থ করা দরকার, এই টেবিলটা মুখস্থ করা দরকার। মুখস্থ না করলে বাবু হবে না, মুখস্থ না করলে হবে না। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই ডিগ্রি কার কত মান, যেমন দেখি সাইন থিটা। খাতায় নোট ডাউন করো, বারবার বলছি খাতায় নোট ডাউন করো বাবু, না তো বুঝতে পারবে না। সাইন থিটা, সাইন থিটা, সাইন 0 ডিগ্রির মান কত মুখস্থ রাখতে হবে। সাইন 30 ডিগ্রির মান কত বলতে হবে। সাইন 45 ডিগ্রির মান কত মুখস্থ রাখতে হবে। সাইন 60-র মান কত মুখস্থ রাখতে হবে। সাইন 90-র মান কত আন্দাজে মুখস্থ রাখতে হবে। এগুলো তৈরি করা যায়, এগুলো বাবু তৈরি করা যায়, কিন্তু পরীক্ষায় তোমরা টাইম পাবে না। তবু তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে তৈরি করতে হয়। দেখো কিভাবে তৈরি করছি জিনিসটা দেখো, এখানে বসাও তুমি 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4 বসালাম। কিভাবে তৈরি করছি টেবিলটা দেখো, মুখস্থ না করেও করা যায়। সাইন 30 হাফ, সাইন সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 91। আমি যেরকম এই মুখস্থ বলছি তোমাদেরও মুখস্থ বলতে হবে, মুখস্থ করা ভালো, কিন্তু প্রথম প্রথম তোমরা মুখস্থ তোমাদের হবে না, বারবার প্র্যাকটিস করতে হবে। দেখো বাবু, তো কীভাবে মানগুলো আসছে না মুখস্থ করেও কীভাবে আসছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে 0 1 2 3 4 এরকম ঘর কেটে আমি দিয়ে দিলাম, প্রত্যেকের তলায় আমি 4 বসিয়ে দেবো, প্রত্যেকের তলায় দেখো এর 4 দিয়ে দিছি, এর 4 দিলাম, এর 4 দিলাম, এরও 4 দিলাম। মানগুলো কিভাবে আসছে দেখো,
আসার পরে প্রত্যেকের রুট করে দেব, প্রত্যেকের রুট করে দিলাম। দেখো ভালো করে দেখো, এম এটা জাস্ট জানার জন্য বলছি, হ্যাঁ, প্রত্যেকের রুট করে দিলাম। তাহলে দেখো বাবু, এই রুটের মধ্যে 0/4, তাহলে আমি যদি ভাগ করি তাহলে কত হবে? এই ভাগ যদি করি মানে 0 হয়ে যাবে। 4 দিয়ে 0কে ভাগ করলে কত হবে? 0 হবে। রুটের মধ্যে 0 থাকলো, তাহলে এটা কি হবে? এটা কি হবে? এটা যদি রুট করি তাহলে 1 থেকে যাবে। আর এই 4কে যদি রুট করা যায় তাহলে 2 2 4, এই 4কে যদি রুট করা যায়, এই 4কে যদি রুট করা যায় তাহলে 2 2 ভেঙে যাবে, তাহলে 2 এর মধ্যে একটা 2 বাইরে আসবে, দুটো 2 এর মধ্যে একটা 2 বাইরে আসলো, তাহলে 4কে রুট করলে কত হবে? নিচে কত থাকে? 2। 1-এর 4 ছিল, 4কে রুট করলে কত হয়েছে? 2, হাফ হলো। হলো তো? দেখো এই রুট 2 কি ভাঙা যাবে না? তাহলে রুট 2 থেকে গেল। আর এই 4কে ভাঙলে কত হয়? 4কে ভাঙলে তাহলে এটাকে যদি আমি 1 মিনিট, দেখো বাবু, তাহলে বোঝা গেল তো? তাহলে এটা ভাগ করলে 0, এটা ভাগ করলে কত হয়? 1 1 থেকে যাবে, আর 4কে ভাঙলে 2 থাকে হাফ। এটা ছোট করে একটু করে কাটাকুটি করে নিই, তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে কত হয়? এটা রুটের মধ্যে, এই রুটের মধ্যে 1 মানে 1 বাইরে চলে আসবে, আর এই রুটের মধ্যে 2 থেকে গেল, এই রুটের মধ্যে 2 থেকে গেল। 1 রুট করলে সেই একই হয়, আর 2 তো রুট করা যাবে না, 2 তো মানে বাইরে আনা যাবে না, এরকম দুটোর মধ্যে একটা তো বাইরে আনা যাবে না, অতএব রুট 2 থেকে যাবে। দেখো এটা দেখো, এটাও এরকম করলে রুট 3 থেকে যাবে, এই রুট 3 থেকে যাবে। আর 4 যদি ভাঙি, 4কে ভাঙি, তাহলে 2 2 4, একটা 2 বাইরে আসবে। এটা এই 4 আর এই 4 কেটে গেল, মানে 1, 1কে রুট করলে সেই একই থাকে। তাহলে অবশেষে মানটা কত হলো? ভালো করে বুঝি, মানটা কত হলো? এটা যদি করা হয় 0-র মান সেই 0ই থেকে যাবে, এটা সেই 0ই থেকে যাবে। তাহলে এর মান হয়ে গেল 0, এর মান হয়ে গেল, এর মান মানে সাইন 30 ডিগ্রির মান হয়ে গেল হাফ, সাইন 45-এর মান হয়ে 1/√2, সাইন 60 ডিগ্রির মান হলো √3/2, সাইন 90 ডিগ্রির মান হলো 1। দেখো কিভাবে মানগুলো তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি আবার বলছি। প্রথমে 0 1 2 3 4 বসালাম, তার প্রত্যেকের তলায় আমি 4 বসিয়ে দিলাম, এর তলায় 4, এর তলায় 4, এর তলায় 4, এর তলায় 4, এর তলায় 4 দিলাম। প্রত্যেকের রুট, এর রুট, এর রুট, এর রুট, এর রুট, এর রুট করে দিলাম। তারপরে দেখো কাটাকুটি যায়, করবো না তো করবো না, ভাগ করে দিচ্ছি, তাহলে 0, 0কে রুট করলে 0ই হয়। তাহলে একে কি হবে? তাহলে 1 1 বাইরে চলে আসলো, দুটো 4-এর ভাঙলে রুট করলে একটা 2 বাইরে আসলো, মানে হাফ হলো। এটা সেম পদ্ধতি কাটাকুটি করলাম, 2 1 কে 2, 2 2 4, 1এই বসে গেছে, এই √2 তো বাইরে আসবে না, এই √2 থেকে গেল। এই দেখো এই 3 তো ভাঙা যাবে না, এই √2 √3 রেখে দিলাম। 4কে ভাঙা যাবে, তাহলে 4কে রুট করলে কত হবে? 2 হবে, 2 বসিয়ে দিলাম। এই 4 4 কেটে গেল, 1, 1কে রুট করলে 1 হয়। তাহলে ফাইনালি কত হলো মানটা? ফাইনালি কত হলো মানটা? দেখো বাবু, ফাইনালি মান হলো কত? সাইনের ফাইনালি মানটা কত হলো দেখো, ফাইনালি মানটা কিন্তু এই, এর 0, এর হাফ, এর 1/√2, এর √3/2, আর এর 1। বোঝা গেল? তাহলে যদি তোমাকে বলা হয় সাইন 60-র মান কত, তাহলে দেখতে হবে সাইন 60 এই, এর মান হচ্ছে √3/2। আচ্ছা বলো তো সাইন 45-এর মান কত? তাহলে সাইন 45 মান কত? 1/√2। এইভাবে মানটা পড়তে হবে। এই মানগুলো পড়ে মুখস্থ রাখবে, না তো এরমভাবে তৈরি করতে পরীক্ষায় অনেক টাইম যাবে। জাস্ট তোমাদের বোঝার জন্য দিলাম। সাইনের পরে কি হয়? কস থিটা। কস থিটার মানটা কিভাবে পাবো বাবু? কস থিটার মানটা আমরা কিভাবে পাবো? দেখো মুখস্থ যদি করতে পারো ভালো, মুখস্থ যদি না করতে পারো এই মানটা উল্টো দিয়ে বসাও। প্রথমে 1, একে এই ঘরে বসাবো, দেখো 1 বসিয়ে দিলাম। তারপরে কত? এইটা এই ঘরে বসাবো, তাহলে √3/2। ভালো করে বুঝি। তারপরে কোনটা? এইটা, তাহলে এইটা এইটাই বসাবো,
তাহলে 1/√2। তারপরে কোনটা এইটা হাফ, এইখানে বসাবো, ভালো করে বুঝি। তারপরে কোনটা 0, এইখানে বসাবো। দেখো বোঝা গেল তো, বোঝা গেল তো, কিছুই করিনি, এই মানটা উল্টো করে বসিয়ে দিয়েছি। এই একটা এইটা 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 বসলো এই জিরোটা উল্টো করে সাজিয়ে দিলাম। এই দিক থেকে এদিক সাজিয়ে দিলাম, এই দিক থেকে এদিক সাজিয়ে দিলাম। প্রথম মানটা ফার্স্টে রাখলাম, আর এই লাস্টের মানটা, এই ফার্স্টের মানটা লাস্টে দিয়ে দিলাম। দেখো তাহলে এর মান হয়ে গেল, তাহলে এর মান হয়ে গেল। cos থিটার মান কত হচ্ছে? cos 0 1 হয়, cos 30 মান হয় √3/2, cos 45 এর মান হয় 1/√2, cos 60 মান হবে হাফ, আর cos 90 মান হবে 0। ওকে, আর একটা বাকি আছে দেখো, আর একটা বাকি আছে দেখো, কোনটা বাকি ছিল বাবু? এটা তুলে নিও, বইয়ে তোমাদের আছে। tan বাকি আছে, দেখো tan বাকি আছে, tan বাকি আছে না, tan থিটা, tan থিটা বাকি আছে। দেখো এই মানটা কিভাবে করব, মুখস্থ না করে কিভাবে করব সেইটাই তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো এই দুটোকে ভাগ করে দেব। কি করব? এই দুটোকে আমি ভাগ করে দেব। ওকে, দেখো এই দুটোকে যখন আমি ভাগ করব, কাকে? এই 1কে ভাগ করব এটা দিয়া। দেখো 0, ভালো করে দেখি, এই সংখ্যার এই সংখ্যাকে ভাগ করে দিচ্ছি। দেখো তাহলে 0/1, ভালো করে দেখি, এটা 0কে ভাগ করছি কত দিয়ে? এই নিচের সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে আমি 1কে যদি ভাগ করি 0 দিয়ে, ভালো করে বুঝি বাবু, তাহলে কত দিলে 1 0 0 হয়, তাহলে ভাগফল কত হবে? 0। এই 0 বসিয়ে দিলাম। ভালো করে বুঝি, ভালো করে বুঝি, এইটাকে ভাগ করব এই নিচের সংখ্যা দিয়ে, তাহলে 0 হলো। এটা কিন্তু 0 বেঁকে গেল, একটা ঠিক করে দিচ্ছি, এটা 0। আবার কি, আবার ভাগ করব, এটাকে ভাগ করব কতকে? এটা হয়ে গেল। আবার এইটা দেখি, হাফ, হাফকে ভাগ করব কত দিয়ে? হাফকে ভাগ করব 3/√3/2 দিয়ে। তাহলে ভাগ করলে কি হবে? হাফ হাফ আছে থাক, আর এই ভাগটা গুণ হয়ে গেছে, হয়ে গেলে এটা উল্টে যাবে, তাহলে 2 যাবে উপরে, √3 যাবে নিচে, তাহলে এই 2 আর এই 2 কেটে যায়। অটোমেটিক কত থাকে? উপরে থাকে 1 আর নিচে থাকে √3। তাহলে এটার মান কত হয়ে গেল? 1/√3। কি বোঝা যাচ্ছে তো? এইটাকে এটা দিয়ে ভাগ করে দিয়েছি, এই রেখে দিই। দেখো হাফ, প্রথমে হাফ রাখলাম, এই ভাগ করে দিয়েছি এই নিচেরটা, তাহলে ভাগ করে দিলে এই 2 1 2 1 2 থাকলো, এই ভাগটা গুণ হয়ে গেল, এটা উল্টে গেল, এই কাটাকুটি হয়ে গেল 2 2, তাহলে উপরে থাকে 1 নিচে থাকে √3, এই মানটা। তাহলে tan 30 মান হচ্ছে 1/√3। ওকে, বোঝা গেল? এটা তুলে নাও, এটা এই জায়গায় করে দিচ্ছি। দেখো এই দুটো ভাগ করছি, দেখো এই দুটো ভাগ, তাহলে 1/√2 ভাগ 1/√2, তাহলে ভাগ করলে কি হবে? 1/√2 ভাগ হয়ে গেল গুণ, গুণটা হইলে উল্টে যাবে, তাহলে √2/1, তাই তো? এই √2 কেটে গেল, তাহলে উপরে নিচে কাটলে কত থাকে? উপরে নিচে কাটলে 1, এর মানটা হবে 1। ওকে, হয়ে গেল, হলো তো? এটা দেখি, এটা দেখি, ঠিক সেম পদ্ধতিতে ভাগ করব এটা। তাহলে √3/2 আছে, √3/2 আছে, এই ভাগ করে দিলাম হাফ, তাহলে উল্টে দেবো, √3/2 উল্টে দেব, √3/2 এর উল্টে, আর এইটা উল্টে দিলে কি? 2/1, হাফ হাফটা উল্টে দিলে 2/1, এই 2 আর এই 2 কেটে গেল, কত থাকে আলটিমেট? কত থাকে? √3। তার এর মানটা কত হবে? √3। ওকে, √3। তাহলে বোঝা গেল কি গেল না? জাস্ট এইটাকে এটা দিয়ে ভাগ করে দিছি, এটাকে এটা দিয়ে ভাগ করে দিছি, এটাকে এটা দিয়ে ভাগ করে দিছি, এটাকে এটা দিয়ে ভাগ করে দিছি, তাহলে ভাগ করে দিলে মান 0 হয়, এটা একটা ভাগ করে দিলে 1/√3 হয়, এটা একটা ভাগ করে দিলে 1 হয়, এটা একটা ভাগ করে দিলে √3 হয়, সব দেখিয়ে দিলাম। ওকে, এইবারে চলে আসি, এইবারে চলে আসি 0 দিয়ে, এটা দেখো 1/0। কখনো তুমি 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করতে পারবো না, খেয়াল দেখো,
এই 1। এখানে কত দেবো, এখানে কত মান দেবো, তাহলে 1 হবে, 0-র সঙ্গে তুমি যা গুণ করবে 0 হয়ে যাবে, 1 তুমি মেলাতে পারবে না। বাবু দেখো, 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, 0কে জাস্ট সংখ্যা দিয়ে তুমি এখানে গুণ করবে, অটোমেটিক 0 হয়ে যাবে। তাহলে এটা হবে ইনফিনিট। এই চিহ্নটাকে বলা হয় ইনফিনিট চিহ্ন, মানে অসংগত। হ্যাঁ, এখানে কি লিখবে, অসংগত, অসংগত, বা লিখতে পারো তোমরা অনির্ণেয়, অনির্ণেয়, মানে এর মান নির্ণয় করা যায় না, বা এরকম একটা আলফা মতো চিহ্ন, গুণ মতো চিহ্ন এখানে তোমরা দিতে পারো, এর মানটা নেই, হবে না, 0কে ভাগ করা হয়। তাহলে এই টেবিলটা বাবু তোমাদের কাজে আসবে। এই টেবিলটা, এই 3টে জিনিস মনে করলে আর 3টে অ্যান্টি রিলেটেড, তাদের মান বের করা যাবে। যেমন কথার কথা বলছি, ট্যানের উল্টো কি, অ্যান্টি রিলেটেড দিয়েছিলাম, এটা আগে দিয়েছি। তাহলে ট্যানের উল্টো কট হয়, ভালো করে দেখি। তাহলে ট্যানের উল্টো, ট্যান থিটার উল্টো হয় বাবু কট থিটা, আমি দিয়েছি, একটু আগে দিলাম, এটা একটু আগে আমি দিয়েছি, ট্যান থিটার উল্টো হয় কট থিটা। তাহলে তোমাদের যদি বলা হয় যে বাবু ট্যান থিটার মান কত, তুমি সহজে বলতে পারবে এই ট্যান 30-এর মান কত, ট্যান 30-এর মান 1/√3 বলতে পারবে। কিন্তু যদি তোমাদেরকে বলা হয় কট থিটার মান কত, ঘাবড়ে যাওয়ার কারণ নেই, ট্যানের উল্টোই তো কট, তাই ট্যানের মান যদি 1/√3 হবে, তাহলে কটের মান কত হবে, উল্টে যাবে। তাহলে এইটা √3/1, নিচে 1-এর দাম নেই, অতএব শুধু √3, তাহলে কটের মান হবে √3। ওকে, এরকম যদি বলে ট্যান, এই কট 60 ডিগ্রির মান কত, আমরা ট্যানের জানি 60 ডিগ্রি √3, তাহলে কটের মান কত হবে, কটের মান উল্টে যাবে, তাহলে 1/√3, উল্টে গেলে তলায় কিছু মানে 1, উল্টে গেলে এই মানটা চলে আসে। ওকে, ওকে, 3টে জানলে অ্যান্টি রিলেটেড দিয়ে আর 3টে সাইন জানবো, কোসেকের মান বের করবো, কট জানি সেকের মান বের করবো, ট্যান জানি কটের মান বের করবো। ওকে, তাহলে 3টে জানলাম আর 3টে আমরা বের করতে পারবো। তুলে নেই, মুছে দেবো, এটা তুলে নেই। এরপরে আমরা ডাইরেক্ট অঙ্কে চলে আসি। এরপরে আমরা অঙ্ক চলে আসছি, দেখো দেখো বাবু, অঙ্কে চলে আসছি। অঙ্ক কঠিন লাগবে না, এই গোড়াটা তোমাদের অনেকের মজবুত ছিল না বলে এটা আমি করে দিলাম, তোমাদেরকে মজবুত বানানোর দায়িত্ব নিয়েছি, যদিও দেখা যাক কতদূর কি করতে পারি। ওকে, বারবার বলছি, এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক থাকে, অধ্যায় 25, 1-এর দাগে পড়ছি। দেখো 1-এর দাগের অঙ্কটা আমি পড়ছি, তোমরা শোনো। একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয়, তবে গাছটির উচ্চতা কত? 1-এর দাগের অঙ্ক দেখো। তাহলে অধ্যায় নাম্বার 25, এই অধ্যায় 25 দশম শ্রেণীর 1 অঙ্ক শুরু হয়ে গেল। কোষে দেখি 25, কোষে দেখি 25 25-এর 1 দেখো। তাহলে অঙ্কটা পড়লাম, কি বলেছে আবার একবার পড়ি। একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে, এই যে অনুভূমিক রেখা বা মাটির সঙ্গে যে রেখাটা অনুভূমিক রেখা, এই হচ্ছে গাছ। মনে করে একটা গাছ, কি বলেছে অঙ্কটা একটু পড়লে কিন্তু ইজি লাগবে। দেখো, একটি নারকেল গাছের গোড়া থেকে 20 মিটার দূরে, তাহলে একটা নারকেল গাছ, নাম দিলাম A B। দেখো যা বলছে আমি টুকটুক করে সেইভাবে লিখছি, একেবারে সহজ। দেখো, একটি নারকেল গাছের গোড়া থেকে, তাহলে AB একটি নারকেল গাছ, এর গোড়া থেকে, বিটা গোড়া, এর গোড়া থেকে, এই বি এর গোড়া থেকে কি বলেছে 20 মিটার দূরে। তাহলে এখান থেকে এটা 20, এই 20 মিটার দূরে, 20 মিটার দূরে, এটা কত 20।
20 মিটার দূরে। কি বলেছে? একটি বিন্দু সাপেক্ষে, এই বিন্দুটা মনে করো সি, এই বিন্দু সাপেক্ষে এই গাছের অগ্রভাগের উন্নতি কোণ, এই উন্নতি কোণটা কত হবে বাবু? উন্নতি কোণটা কত হবে? উন্নতি কোণটা বলে দিয়েছে, দেখো 60 ডিগ্রি। এই যে উন্নতি কোণ 60 ডিগ্রি, তাহলে উন্নতি কোণ কোনটা বুঝতে পারছো? সি থেকে এর দিকে যাচ্ছে। তাহলে কত বলেছে? 60 ডিগ্রি। এইবারে বলেছে গাছটির উচ্চতা নির্ণয় করি। গাছ মানে এবি, এটা আমার বের করতে হবে। যেটা বের করতে হবে সেটা আমি জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিলাম, ওকে ওকে, বোঝা গেল? কি গেল না? অঙ্কটা জাস্ট পড়ে নিলাম, চিত্রটা অঙ্কন করে নিলাম। একেবারে সহজ জিনিস, দেখো বাবু, একেবারে সহজ জিনিস। তাহলে বোঝা গেল? এইবারে দেখো, ছবিটার একটু বর্ণনা দেবে। ছবির যদি তোমরা বর্ণনা দিতে না পারো, যেভাবে পারবে তোমরা সেইভাবে দেবে, কোনো ব্যাপার না। আমার মতো দিতে হবে তার কোনো ব্যাপার না। ছবির বর্ণনা ডিটেলস না দিলেও হয়, কিন্তু দেওয়া ভালো, না তো অঙ্ক সম্পর্কে তোমাদের ধারণা আসবে না। দেখো, তাহলে আমি ধরি বা মনে করি, লিখতে হয়। তাহলে ধরি এ বি একটি নারকেল গাছ, এ বি একটি নারকেল গাছ। এবি কি? এবি একটি নারকেল গাছ, এ আর বি, এটা একটা নারকেল গাছ। যা আছে ছবিতে, যেরকম অঙ্কে বলেতে সেইটাই ধরে লিখছি বাবু, এমন কিছু না। ধরি এবি একটি নারকেল গাছ। সি বিন্দু থেকে এ বিন্দুর, এটা না লিখলে হয় কিন্তু তুমি লিখবে সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ, সি বিন্দু হইতে বা থেকে সি বিন্দু হইতে এ বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি বাবু? 60 ডিগ্রি বলে দিয়েছে, 60 ডিগ্রি। তাহলে বি থেকে সি এর দূরত্ব কত? বিসি সমান 20 মিটার, ওরা বলে দিয়েছে। বিসি সমান 20 মিটার বলে দিয়েছে। ঠিক আছে। তাহলে আমি একটা ত্রিভুজ উৎপন্ন হলো, দেখো এ বি সি, একটা ত্রিভুজ উৎপন্ন হলো। এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? দেখো, এই বলে দিয়েছিলাম না, এইভাবে যে রেখাটা দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে উলম্ব রেখা। সোজা 90 ডিগ্রি, এর গোড়াটা 90 ডিগ্রি, ধারে 90 ডিগ্রি, ধারে 90 ডিগ্রি হয়, দুটো মিলে 90 90 180। আর এই যে রেখাটা, এও সোজা রেখা, এটাও সোজা রেখা ধরা হয়। তাহলে এই গোড়াটা কিন্তু 90 ডিগ্রি হবে। তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এই কোণটা থিটা বা 60 ডিগ্রি, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। এটা বলে দেওয়া আছে, বলে দিয়েছি, বা অঙ্কে বলে দেওয়া আছে। এবারে দেখো, তুমি কি করবে? লিখবে সমকোণী ত্রিভুজ এ বি সি হইতে পাই, এ বি সি হইতে পাই। কি পাই বাবু? সমকোণী ত্রিভুজের এ বি সি হইতে কি পাই? আমি দেখে নেব এর লম্ব কোণটা, এ বি লম্ব নিশ্চয়ই জানো, আমি বলে দিয়েছিলাম। ত্রিভুজের এটা যেটা লম্বভাবে দাঁড়িয়ে থাকে সেটা লম্ব, নিচে যেটা থাকে ভূমি, আর এই সমকোণ, এটার এর বিপরীত কোণকে, উল্টো কোণকে, এই বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে লম্ব মানে কত? এ বি। ভূমি মানে কত? বিসি। বিসি মানে কত বলে দিয়েছে? 20 মিটার, দেখো বলে দিয়েছে 20 মিটার বলে দিয়েছে। ওকে, 20 মিটার বলে দিয়েছে বাবু। দেখো, যা বলে দিয়েছে সেইগুলো আমরা লিখলাম।
আর কিছুই না। এইবারে দেখো অতিভুজ কত, অতিভুজ এসি, অতিভুজ যেহেতু এখানে আমার কাজে লাগবে না। দেখো এই অঙ্কটা দুটো লম্ব ভূমি অতিভুজ, এই তিনটে, একটা ত্রিভুজেতে তিনটে বাহু থাকে, একটা লম্ব থাকে, একটা ভূমি থাকে, একটা অতিভুজ থাকে। এই তিনটে বাহুর ভিতরে একটা বাহু বলে দেবে আর একটা বাহু বের করতে হবে। হয় লম্ব বলে দেবে ভূমি বের করতে হবে, না হয় ভূমি বলে দেবে লম্ব বের করতে হবে, না হয় লম্ব বলে দেবে অতিভুজ বের করতে হবে। তাহলে দুটোর ভিতরে একটা বলে দেবে, একটা বের করতে হবে, আর একটা তো বলে দেবে না, ওটা এর ভিতরে আসবে না। যদি এই অতিভুজ এখানে লেখো ভুল নেই, ঠিক আছে। এখন আমরা কোন সূত্রে ফেলবো, এখন আমরা কোন সূত্রে ফেলবো দেখো, এখন কোন সূত্রে ফেলবো, ছোট্ট করে সূত্রটা লিখে নিচ্ছি, তোমাদের খাতা দেখো। দেখো আমি সাইন থিটার সূত্র কি বাবু, সাইন থিটার সূত্র কি একটু আগে করে দিলাম, সাইনের লম্ব অসুখ, সাইনের এই সাইন লম্ব অসুখ, লম্বা মানে কি লম্ব বাই অতিভুজ, তাই তো অতিভুজ। আর কি করিমের কস থিটা মানে করিমের ভুল অনেক, তাহলে ভূমি বাই অতিভুজ। ভুল অনেক, ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটার সূত্র কি বাবু বলে দিয়েছিলাম, দেখো ট্যান থিটার সূত্র কি, টিনার লম্বা ভুরু মানে টিনার লম্বা ভুরু মানে ভূমি, লম্ব বাই ভূমি। এইটাই তোমাদের বলে দেওয়া ছিল, সূত্র একটু দেখে নাও। ওকে, এটা বলে দেওয়া ছিল। তাহলে এইবার দেখো একটা, দেখো মজার ব্যাপার, দেখো এই অঙ্কটা করতে গেলে এই তিনখানা সূত্র আছে, তিনখানা না ছখানা আছে, তা তিনটে জানলে আর তিনটে বলে দিয়েছিলাম অ্যান্টি রিলেটেড বের করতে পারবো, তাহলে তিনটে, এই তিনটের ভিতরে আমি এইটা ফেলবো, এইটা ফেলবো না এইটা ফেলবো। আমি বাবু কিছুই জানিনি মনে করো, আমি কোনটা ফেলবো। এইবার দেখো আমার বের করতে হবে কি, জিজ্ঞাসা চিহ্ন দিলাম, লম্বটা বের করতে হবে, মানে গাছ লম্বটা বের করতে হবে। এখানে দেখো বলা আছে কি ভূমি, তাহলে ভূমির ঘাড়ে পা দিয়ে লম্ব বের করব, ভালো করে বুঝি, ভূমির উপরে নির্ভর করে আমি লম্বটা বের করব। তাহলে লম্ব আর ভূমি, অতিভুজ এখানে কোনো ফাংশন নেই, তাহলে অতিভুজ নিয়ে অত টানাটানি আমার দরকার নেই। দুটোর ভিতরে একটা লম্ব একটা ভূমি, একটা জানা একটা অজানা, একটা জানা একটা অজানা। তা জানাটা কি ভূমি, আর অজানাটা কি বলে দিয়েছে 20, আর অজানাটা কি বলেছে এবি, এবি মানে জানিনি। তাহলে এখানে লম্ব ভূমি নিয়ে কারবার, লম্ব ভূমি নিয়ে কারবার। দেখো এর ভিতরে লম্ব ভূমি কোনটা আছে, এটা দেখো লম্ব অতিভুজ হবে না, এটা দেখো ভূমি অতিভুজ হবে না, এটা দেখো ট্যানে দেখো লম্ব ভূমি, তাহলে এইটা হবে, এর মধ্যে দুটো আছে, তাহলে এইটা হবে, ট্যানটা হবে। বুঝতে পেরেছো কোনটায় ফেলবো কিভাবে বুঝবো, আবার বলি কোনটায় ফেলবো কিভাবে বুঝবো, দেখবো আমরা এই তিনটে সূত্রের মধ্যে কোন দুটো বলে দেওয়া আছে, কোনটা বলা আছে আর কোনটা বের করতে হবে। তাহলে বলা আছে ভূমি, বের করতে হবে লম্ব, তাহলে লম্ব ভূমি, দেখবো লম্ব ভূমি কোনটা আছে, লম্ব ভূমি বাবু ট্যানে আছে, তাহলে আমি ট্যানে ফেলবো। যদি বলা থাকতো লম্ব অতিভুজ, তাহলে আমি এইটা ফেলতাম, এইটা ফেলতাম, যদি সাইনে ফেলতাম। যদি বলতো ভূমি অতিভুজ, তাহলে আমি কসে ফেলতাম। বোঝা গেল। তাহলে এখানে কি বলেছে, তাহলে সমকোণী ত্রিভুজের লম্ব কত, ভূমি কত, অতিভুজ কত আমি বের করে নিলাম। এবারে কি হবে, অতএব ট্যান, অতএব ট্যান থিটা, থিটা মানে এখানে 60 ডিগ্রি, থিটা মানে এখানে 60 ডিগ্রি বাবু, দেখো থিটার জায়গায় 60 ডিগ্রি লিখলাম। ট্যান থিটার সূত্র কি, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে আমি এখানে লিখে নেব লম্ব বাই ভূমি। একদম ক্লিয়ার করে লিখবে, ক্লিয়ার না করলে কিন্তু অঙ্ক হবে না। আচ্ছা ট্যান 60 মান কত, তোমরা সেই টেবিল দেখো, তোমরা টেবিল দেখো, ট্যান 60 মান হচ্ছে √3, ট্যান 60 মান কত √3। দেখো আমার মুখস্থ আছে বলে আমি বসিয়ে দিলাম, কিন্তু তোমাদের এগুলো মুখস্থ করতে হবে। এই দাগ দাগ দিয়ে দিলাম, লম্ব মানে কত, লম্ব মানে দেখে দেখে বসাও এবি, তাহলে আমি এবি বসিয়ে দেবো, এবি
ভূমি কত, ভূমি মানে কত, এই দেখো ভূমি মানে বিসি, বিসি মানে কত 20 ডিগ্রি, এই 20 মিটার, 20 মিটার বসিয়ে দিলাম। আর √3 নিচে কিছুই মানে আমরা 1 ধরতে পারি, বজ্র গুণন করি বাবু এইভাবে, এইভাবে এবির সঙ্গে 1-এর গুণ হবে, √3 সঙ্গে 20-র গুণ হবে, তাহলে গুণ হলে কি হবে, তাহলে গুণ হলে কি হবে, তাহলে এখানে করছি গুণ হলে কি হবে, এইভাবে গুণ হলে এ আর 1 গুণ করলে এ বি, আর 1 গুণ করলে এ বি হয়, আর √3 সঙ্গে 20 গুণ করলে কত হবে 20 √3 মিটার। ওকে, তাহলে এ বি চেয়েছিল অঙ্কে, আমার অঙ্কে চেয়েছিল এ বি, মানে নারকেল গাছের উচ্চতা কত, নারকেল গাছের উচ্চতা কত, অতএব নারকেল গাছের উচ্চতা 20 √3 মিটার। ওকে, অঙ্ক ফিনিশ। দেখো বাবু অঙ্ক ফিনিশ, অঙ্ক ফিনিশ, তুলে নাও ঝটপট, পরের অঙ্ক চলে যাব আমরা, তুলে নাও। পরের অঙ্ক, অঙ্ক পরের অঙ্ক দেখো আমি কিভাবে করছি, একেবারে সহজ নিয়ম, লেখাগুলো নিজের মতো লিখতে পারো, এত না লিখলেও হতে হবে, হবে না তা না, লিখলে তোমাদের একটা আইডিয়া গ্রো করবে। দেখো 2 নম্বর, দেখো 1 নম্বর আমাদের শেষ, 2 নম্বর, এই সূত্রগুলো কিন্তু কাজে লাগবে, তোমার খাতায় সব লেখা আছে, দেখো করে দিয়েছি। আচ্ছা 2 নম্বর কি, সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়, স্তম্ভটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে চলে আসি, এই মাটি, অনুভূমিক রেখা, এগুলো তোমরা স্কেল দিয়ে পরীক্ষার সময় স্কেল দিয়ে উড পেন্সিল ব্যবহার করবে, কারণ পেনে করলে করা যায়, কিন্তু পেনে যদি কোনো কারণে ছবিটা ভুল হয় আবার কাটাকুটি করতে হবে, ওই জন্য স্কেলে, এই উড পেন্সিলে করলে কি হয় না মোছা যেতে পারে। হ্যাঁ, তাহলে দেখো এই হচ্ছে স্তম্ভ, স্তম্ভ মানে খুঁটি, পিলার বা খুঁটি। তাহলে কি বললাম বাবু, সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। মনে করো এই জায়গায় সূর্য, এই জায়গায় মনে করো সূর্য চাপ দিচ্ছে, তাহলে এখান থেকে যদি সূর্য তাপ দেয় তো ছায়াটা মাটিতে পড়বে, এই সাইডে পড়বে, এদিক যদি সূর্য থাকে, এই সাইডে যদি সূর্য থাকে বাবু, এই সাইডে যদি সূর্য থাকে তাহলে ছায়াটা এদিকে আসে, ছায়াটা এদিকে আসবে, তাহলে এই মাটিতে পড়বে, এই মাটিতে পড়বে, ছায়াটা মনে করো এই ছায়াটা মাটিতে পড়েছে, মনে করো এই ছায়াটা মাটিতে পড়েছে। ওকে, ওকে ঠিক আছে, কত ডিগ্রি কোণে পড়েছে 30 ডিগ্রি কোণে পড়েছে। দেখো তখন ছায়ার দৈর্ঘ্য কত হচ্ছে, ছায়ার দৈর্ঘ্য কত হচ্ছে বলে দিয়েছে 9 মিটার, ছায়ার দৈর্ঘ্য মাটিতে কত মিটার পড়েছে 9 মিটার। ওকে, তাহলে চলে আসি, এ বি সি নাম দিলাম, অন্য নামে নামকরণ করতে পারো, কোনো ব্যাপার নেই, এ বি সি নাম দিলাম। তাহলে কি লিখব, ধরি কি ধরি, এ বি একটি স্তম্ভ, এ বি একটি স্তম্ভ, তাহলে সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ কত 30 ডিগ্রি, সি বিন্দু হইতে এ বিন্দুর উন্নতি কোণ উপরের দিকে যাচ্ছে, উন্নতি কোণ কত ডিগ্রি 30 ডিগ্রি। ওকে, 30 ডিগ্রি ধরে নিলাম। ছায়ার দৈর্ঘ্য
ছায়ার দৈর্ঘ্য কত? ছায়ার দৈর্ঘ্য বিসি সমান 9 মিটার। এই বিসি ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। ওকে, বলে দিলাম, আমি একটু করে বলে দিয়ে নিলাম, বই পড়ে যা আছে তাই বলে দিয়ে নিলাম। এবার এখন অতএব সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের নাম কি? এ বি সি। এ বি সি হইতে পাই, হইতে পাই সমকোণী ত্রিভুজ এবিসি হইতে কি পাচ্ছি বাবু? সমকোণী ত্রিভুজ এবিসি হইতে কি পাচ্ছি? সমকোণী ত্রিভুজ এবিসি হইতে পাচ্ছি লম্ব মানে কত? দেখি লম্বর কত, লম্বটা কত? এবি। এর ভূমিটা কত বলে দিয়েছে, ভূমিটা কত? ভূমিটা বিসি সমান 9 মিটার বলে দিয়েছে, দেখো। তাহলে কোনটা বের করতে হবে? আমার এই স্তম্ভের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে ভূমির ঘাড়ে পা দিয়ে আমি লম্বটা বের করব, লম্ব ভূমি বা ভূমি লম্ব কোনটা আছে বাবু? ফের ট্যানে পড়বে, দেখো কেন? ভূমি লম্ব এই ট্যানের মধ্যে থাকে। তাহলে অতএব ট্যান কত ডিগ্রি? আগে ছিল 60 ডিগ্রি বলে 60 ডিগ্রি লিখেছিলাম, এখন এখানে 30 ডিগ্রি, তাহলে এখানে 30 ডিগ্রি লিখে দেব। তাহলে ট্যান 30 সমান সমান সূত্র কি? লম্ব বাই অতিভুজ, টিনার লম্বা ভুরু, মনে আছে তো? তাহলে লম্ব বাই ভূমি, তাই না? লম্ব বাই ভূমি। তা ট্যান 30-এর মান কত বলো বাবু? ট্যান 30-এর মান কত? টেবিল দেখো, ট্যান 30-এর মান হয় 1/√3। এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। আমার মুখস্থ আছে বলে আমি লিখছি, তোমরা মুখস্থরা করবে এটা। ট্যান 30-এর মান 1/√3। লম্ব মানে কত? লম্ব মানে জানি নেই, দেখো লম্ব মানে এবি, এই লিখে নিয়েছিলাম লম্ব মানে এবি, তাহলে এবি আমি পাঠিয়ে দেবো দেখে দেখে। আর ভূমি মানে কত? ভূমি মানে বিসি মানে 9 মিটার, এই 9 লিখে দিলাম। বজ্র গুণন করবো আগের মতো, ক্রস বজ্র গুণন করবো। তাহলে এবির সঙ্গে √3 গুণ করলে কি হয়? এবির সঙ্গে √3 গুণ করলে কি হয়? এবি √3 হয়। আর 9-এর সঙ্গে 1 গুণ করলে কি হয়? 9 আর 1 গুণ করলে 9 হয়। তাহলে এবি, তাহলে এবি সমান কি হবে? 9 এর সঙ্গে গুণ হয়ে আসে, তাহলে সমান চিহ্নের এ পাশে গেলে কি হবে? ভাগ হবে। ভাগ করে দিলাম। দেখো বাবু, এই নিচে করণী নিরসন মানে কি? করণী যদি থাকে, রুট যদি থাকে, রুট সংখ্যাটা তুলে দিতে হবে। তাহলে উপরেরটাকে কি বলে? হর। এই দেখো 1-এর 2, তাহলে এই উপরেরটাকে কি বলে? লব, মনে আছে তো? আর নিচেরটাকে কি বলে? হর। তাহলে হর থেকে করণী নিরসন করতে হবে। তাহলে কি করব? √3 আছে, আমি √3 দিয়ে গুণ করব। যদি √5 থাকতো √5 দিয়ে গুণ করতাম, যদি √7 থাকতো, যাই রুট থাক সেই রুট দিয়ে আমি গুণ করব। তাহলে √3 দিয়ে গুণ করলাম, কেন না √3 আছে, √3টা তুলে দিতে হবে। তাহলে √3 গুণ করলাম, সেই √3 আবার তোমার উপরে গুণ করতে হবে, কেন না নিচে গুণ করলে উপরে গুণ করতে হয়। তাহলে এবি সমান কত হলো ফাইনালি? দেখো এবি সমান কত হলো? 9 √3 উপরে গুণ করলে থেকে গেল, আর √3 আর √3 গুণ করলে কত হবে? শুধু 3। কেন? এর আগে আমি বলে দিয়েছি, √3 গুণ √3, দেখো এই একটা বড় করে এই 3 গুণ 3 দিতে পারি, মানে এর মাথায় √3, এটারও √3 দিতে পারি। তাহলে দুটো √3-র মধ্যে একটা √3, দুটো 3-র মধ্যে একটা 3 বাইরে আসলো, তাহলে শুধু 3 হয়ে গেল। দেখে নাও কিভাবে হচ্ছে, তাহলে কিভাবে হচ্ছে দেখে নাও। ওকে, তাহলে 3 3 9, তাই এবি সমান কত হলো? এবি সমান 3√3, এবি সমান 3√3 মিটার। স্তম্ভটির উচ্চতা কত? স্তম্ভ এবি ধরেছিলাম, তাহলে এবির মান বেরিয়ে গেল 3√3। তাহলে অতএব স্তম্ভটির উচ্চতা, অতএব স্তম্ভটির উচ্চতা 3√3 মিটার। দেখো এককটা মিটারে আছে। ওকে, হয়ে গেল। দেখো দেখো হয়ে গেল কি সুন্দরভাবে। তুলে নাও, তুলে নাও বাবু, তুলে নাও। পরের অঙ্কটা আমরা চলে আসবো। পরের অঙ্ক কি বলেছে দেখি, একটু পড়ি, তোমরা শুনো।
150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। তাহলে সুতোটা কত? 150 মিটার। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে? তাহলে দেখি বাবু এখানে কি করা যায়। একেবারে সহজ অঙ্ক। মাধ্যমিকে তোমাদের কিন্তু একটা থাকবেই, তোমরা খুব ভালো করে দেখো। তাহলে 2 ফিনিশ হয়ে গেল, 3 ধরছি। 3 কি আছে দেখো, ছবিটা আঁকছি, দেখে নিই ছবি। এইটা হচ্ছে অনুভূমিক রেখা আঁকলাম। এই অনুভূমিক রেখা একটা ঘুড়ি উঠছে, দেখো এই জায়গাটা একটা মনে করো একটা ঘুড়ি উঠছে। এই ঘুড়িটা কিভাবে উঠছে? অনুভূমিক রেখার সঙ্গে বলে দিয়েছে, দেখো 60 ডিগ্রি কোণে। কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে উঠছে। দেখো এটা, এই কোণটা কত? এই কোণটা অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে উঠছে ঘুড়িটা। আচ্ছা তাহলে দেখা যাক, এই 60 ডিগ্রি কোণে উঠছে এবং সুতোর দৈর্ঘ্য বলে দিয়েছে, এটা হচ্ছে সুতো কত বলেছে? 150 মিটার। 150 মিটার লিখলাম। 150 মিটার লেখা হলো। দেখো এখান থেকে ঘুড়ি থেকে এই মাঠ বা মাটির দূরত্ব কত? মাটির দূরত্ব কত সেইটাই আমার জানতে চাচ্ছে। তাহলে আমি নাম দেব এখানে এ বি সি, 3টে নাম দিলাম। তাহলে দেখো সুতো কোনটা, লম্ব কোনটা, অতিভুজ কোনটা, ভূমি কোনটা, দেখো। তাহলে এটা একটু লিখে নেওয়া যাক। ধরি এ স্থানে ঘুড়ি, ধরি এ স্থানে ঘুড়ি, আচ্ছা এসি, সুতো সমান এসি। তাহলে আগে লিখবো কি? সুতো সমান এসি। এসি কত বলেছে? 150 মিটার। সুতোটা হচ্ছে 150 মিটার। তাহলে 150 মিটার সুতো দিয়ে ঘুড়ি ওড়ানো হয়েছে। তাহলে সুতো হলো 150 মিটার। ঘুড়ির উচ্চতাটা কত? ঘুড়ির উচ্চতা এ বি ধরলাম, ঘুড়ির উচ্চতা এ বি ধরলাম। অতএব সমকোণী ত্রিভুজ এ বি সি হইতে পাই, সমকোণী ত্রিভুজ এ বি সি হইতে কি পাচ্ছি দেখি বাবু। লম্ব কোনটা? এইটা লম্ব। তাহলে লম্ব, আমার এই উচ্চতাটা চেয়েছে, এটা জিজ্ঞাসা চিহ্ন দাও। তাহলে কি আছে? জানা বাই অজানা। জানি কোনটা? আমরা জানি অতিভুজ। বের করতে হবে কোনটা? বের করতে হবে লম্ব। তাহলে জানা অজানা। তাহলে কি হলো? লম্ব কোনটা? লম্ব মানে এবি। স্যার এবি। দেখো আর ভূমি লিখবো না, ভূমির আমার দরকার নেই। আমি অতিভুজের ঘাড়ে পা দিয়ে আমি লম্বটা বের করব। লম্ব এখানে আমার চাচ্ছে। তাহলে কি হবে দেখি। তাহলে অতিভুজ সমান কত? অতিভুজ সমান এ সি। এসি কত বলে দিয়েছে? এসি বলে দিয়েছে 150 মিটার। এসি বলে দিয়েছে 150 মিটার। ওকে, তাহলে কি লিখবো এখন? কোন সূত্রে ফেলবো? সাইনে ফেলবো স্যার, কজে ফেলবো না ট্যানে ফেলবো? দেখো অতিভুজ লম্ব মানে অতিভুজের গায়ে পা দিয়ে আমি লম্বটাকে বের করব। অতিভুজের গায়ে পা দিয়ে লম্বটাকে বের করব মানে প্রথম সূত্রটা হবে লম্ব অতিভুজ আছে, প্রথম সূত্রটা হবে। তাহলে কি হবে? সাইন থিটা। মানে এখানে কত ডিগ্রি? 60 ডিগ্রি আছে। তাহলে সাইন থিটার সূত্র কি বাবু?
সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমি লিখে নেব লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। সাইন 60 মান কত? সাইন 60 মান কত? √3/2। এটা তোমাদের মুখস্থ করা দরকার। আমার মুখস্থ আছে বলে আমি বসিয়ে দিলাম। সাইন 60 মান √3/2। লম্ব মানে কত দেখে দেখে বসাও। লম্ব মানে AB। অতিভুজ মানে কত? অতিভুজ মানে AC। AC মানে কত? 150। 150 বসিয়ে দিলাম। দেখো বজ্রগুণ, এই কোণা এই কোণা বজ্রগুণ, 2 এর সঙ্গে AB গুণ করলে কি হয়? 2AB। আর √3 সঙ্গে 150 গুণ করলে কি হবে? 150 √3। বা AB সমান কত হবে? AB সমান কত হবে? 150 √3 এর সঙ্গে গুণ হয়ে আসে এবির সঙ্গে, সমান চিহ্নের এপাশে গেলে ভাগ হয়, অতএব নিচে যায়। তাহলে 2 দিয়ে কাটাকুটি করি, 2 75, 2 এ 150। বা এবি সমান সমান কত হলো? 75 √3 মিটার। 75 √3 মিটার। ওকে, তাহলে আমাদের কি জিজ্ঞাসা করেছিল বইয়ে? বইয়ে বাবু কি জিজ্ঞাসা করেছিল? ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে? তাহলে অতএব ঘুড়িটি মাঠ থেকে 75 √3 মিটার উপরে রয়েছে। ওকে, তাহলে দেখো এই অঙ্কটা হয়ে গেল। ঘুড়িটি মাঠ থেকে 175 √3 মিটার উপরে আছে। অঙ্কটা বোঝা গেল তো? অঙ্কটা বোঝা গেল তো? তুলে নাও। আজকে এই পর্যন্ত। আমরা পার্ট ওয়ানে 3-এর দাগ পর্যন্ত আজকে এখানেই শেষ করছি। আবার আমাদের পার্ট 2 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যদি কিনা তোমাদের এই অঙ্কগুলো সামান্যতম উপকারে আসে তাহলে আমার কষ্ট সার্থক হবে। ওকে, তাহলে ভালো লাগলে বাবু সাবস্ক্রাইব করো, এবং যদি ভালো না লাগে তাহলে করার দরকার নেই। আমরা খুব তাড়াতাড়ি পার্ট 2-তে আবার দেখা করতে চলেছি। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে।